ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 23। প্রণয় তাকে নিয়ে আগে জায়গায় চলে গেল। সেখানে প্রিয়তার কন্যা সমস্ত জিনিসপত্র পড়ে আছে। প্রণয় এক লোককে কিছু টাকা দিয়ে বলল, জিনিসগুলো নিয়ে আমাদের সঙ্গে চলুন। প্রিয়তা অবাক দৃষ্টিতে চেয়ে রইল প্রণয়ের দিকে। সে তো এগুলো কথা অনেক আগে ভুলে গিয়েছিল, কিন্তু প্রণয় ভাই ভুলেনি। তার মনটা আবারও খারাপ হয়ে গেল। মনে মনে বলল, এত খেয়াল কেন রাখেন প্রণয় ভাই? এই জন্যই তো আপনার ওপর আমি নির্ভরশীলতা কমাতে পারি না। নিষিদ্ধ জেনেও আমি আপনার সব। প্রিয়তা গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের মুখের দিকে। মুখটা একদম থমথমে এবং গম্ভীর হয়ে আছে। দেখে বোঝা গেল প্রিয়তার মন বলে উঠল, এবার তুই শেষ প্রিয়তা। এই রাগের দেওয়াল ভাঙার জন্য তোর জন্য সহজ হবে না। প্রিয়তা মনে মনে দুশ্চিন্তায় পড়ে গেল, প্রণয়ের পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে। এদিকে প্রীতম এবং বাকিরাও সবাই বসেছিল, গল্প করছিল। পরিণীতা একপাশে বসে চুপচাপ, মুখ থমথমে, চোখ মুখ কিছুটা ফোলা ফোলা। সাদাব গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার ওই দিকে। কিছুক্ষণ পরই প্রণয় প্রিয়তা এসে উপস্থিত হলো তাদের কাছে। ততক্ষণে অনেক রাতও হয়ে গেছে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। আজ বাড়ি ফিরলে অনুশ্রী বেগম আদর যত্নে কথা ভেবে সবার গায়ে কাটা ফোটার মতো ফিল হলো। প্রীতম বলল, তাহলে চলো সবাই। সবাই সম্মতি জানিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রণয় প্রিয়তাকে হাত ছাড়িয়ে সে পরিণীতার পাশে গিয়ে দাঁড়ালো। তবে পরিণীতা এসব খেয়াল করলো না, নিজের ভাবনায় ডুবেছিল। প্রিয়তা পরিণীতার হাত ধরে ঝাঁকিয়ে বলল, আপু আপু, এই আপু। কেঁপে উঠল পরিণীতা, চমকে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা অবাক হয়ে পরিণীতার চোখে মুখের অবস্থা দেখে ওনারা গাড়ির কাছে গিয়ে পৌঁছে, কিন্তু ওরা দুজন সেটা খেয়ালই করলো না। প্রিয়তা নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? পরিণীতা কিছু বলবে তার আগেই রাজ এগিয়ে আসে। তাদের কথার মাঝে বাহার ঢুকে বলে, তোদের জন্য আজ আম্মুর ধোলাই খাই যদি, তবে দুটোকেই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। অরণ্য তাল মিলিয়ে বলল, আগে 2 রাত শেওড়া গাছে ঝুলিয়ে রাখবো। প্রীতম ওদের দুজনের মাথায় বাড়ি মেরে বলল, ফালতু পেঁচাল লাগাবি না, কথা লম্বা করবি না। রাজ আর অরণ্য অন্যদিকে মুখ বেঁকিয়ে চলে গেল। প্রীতম বোনেদের উদ্দেশ্য করে বলল, আপুদের জন্য কি আমন্ত্রণ পাঠাতে হবে? প্রিয়তার পরিণীতা গাড়িতে উঠে বসলো। প্রিয়তা ভুলেই গেল পরিণীতাকে মেসেজের কথা জিজ্ঞেস করতে। 45 মিনিট পর শিকদার বাড়ি পৌঁছালো তারা। তন্ময় আর থরি গভীর ঘুমে আচ্ছন্ন। চারগিনে জেগে জেগে তাদের বুড়ো বাচ্চাদের গোষ্ঠী উদ্ধার করছে। রাত 12টা বাজতে চলে। 15 মিনিট বাকি। তারা সবাই শিকদার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভয় স্পষ্ট। ওরা ভয়ার্ত চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। সমুদ্র অরণ্যের কানে বলল, এই ভাই কি বুঝছিস আবহাওয়া কেমন হতে পারে? অরণ্য একইভাবে ফিসফিস করলো, নাতিশীতোষ্ণ। সেফে থাক, কেস খেলে দাদান খাবেন। আমরা তো ছোট মানুষ, আমরা কেস খাবো? রাজা বাঁকা এসে দুজনের মাঝে কথা বলার জন্য নাক গলালো। কেস খেলে তোদের নিয়েই খাবো, জানিস তো আমরা আবার ভাইদের নিয়ে কিছু খাই না, না দিয়ে। তারা সবাই প্রীতমের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর প্রীতম প্রণয়কে খুঁজছে। প্রীতম বলল, বরদাদান কোথায়? রাজ বলল, দাদান তো আসেনি। প্রীতম ভুরকুচকে বলল, মানে? সমুদ্র বলল, তখন দাদান সবাইকে গাড়িতে তুলে দিল, কিন্তু নিচে আসেনি। অরণ্য সম্মতি জানিয়ে বলল, আর দাদানকে প্রশ্ন করার সাহস আছে? ওদের কথাবার্তা শুনে প্রিয়তা অবাক হলো। মনে মনে বলল, এত রাতে কোথায় গেলেন প্রণয় ভাই? সব শুনে প্রীতম দীর্ঘশ্বাস ফেলল। সামনে গিয়ে কলিং বেল চেপে দিল। অনুশ্রী বেগম ভুরুকুচি দিকে তাকিয়ে রইলেন। অরণ্য আর সমুদ্র লুকিয়ে পড়ল। চারগিনি তখনও জেগে। থরি বেগম এসে দরজা খুলে দিয়ে প্রীতম সবাই একটু ভয় পেয়ে গেল, কিন্তু মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বাড়িতে প্রবেশ করলো। অনুশ্রী বেগম এখনো ভুরুকুচকে তাকিয়ে রয়েছে তাদের দিকে। তারা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। এক একজনের মুখে মাথা রিক্ত, ইনোসেন্ট, যেন ভাজা মাছটি উল্টে খায়নি কখনো। অনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে বলেন, রাত কটা বাজে খেয়াল আছে? ভদ্রবাড়ির ছেলেমেয়েরা এত রাতে বাড়ি ফেরে? বেশি বড় হয়ে গেছো নাকি? এই বাড়ির আদব কায়দা সব ভুলে গেছো? ওরা ভদ্র বাচ্চাদের মতো মাথা নিচু করে নিল, একটাও শব্দ করলো না। অনুশ্রী বেগম আবারও বললেন, তোমাদের কাণ্ড দেখে অবাক হচ্ছি। দিন দিন বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ?
ওরা এবারও নিচু হয়ে বলল না কিছু, চুপচাপ দাঁড়িয়ে রইল। অনুশ্রী বেগম দীর্ঘ শ্বাস ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই হাত মুখ ধুয়ে খেতে আসো, খাবার বাড়ছি। ওরা অসহায় মুখে তাকালো, যার অর্থ পেটে একটু জায়গা নেই, কিন্তু একথা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস হলো না কারোই। না হলে দেখা যাবে এই বয়সে পিঠে দু একটা ঘা পড়তে পারে। তাই কথা না বাড়িয়ে সবাই নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। ওরা যেতে অনুশ্রী বেগম আবারও দীর্ঘ শ্বাস ফেললো, রান্নাঘরের দিকে গেলেন। এই ছেলে মেয়েগুলোকে যে তাকে কোনোদিনও শান্তি দেবে না, এ বিষয়ে তিনি পুরোটা নিশ্চিত। রাত 2:45 শিকদার বাড়িতে একটা মশামাছি পর্যন্ত জেগে নেই। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে, শুধু একজন ছাড়া। এক শব্দদোষী কন্যা বারান্দার দোলনায় বসে সামনে পিছনের রাস্তায় স্থির দৃষ্টি ফেলে রেখেছে, চোখ মুখ ফোলা, ক্লান্ত বিষগ্ন। রাত 3টার কাছাকাছি। পরিণীতা শুনেছে এই সময় নাকি ভূতেদের সময় শুরু হয়। ভূতের ডিম, ভূতে দেখে ভয়ের ডিম। পরিণীতা আগে এই সময় জেগে থাকলে কেমন কেমন লাগতো তার, মনে হতো কেউ তার দিকে তাকিয়ে আছে। এখন কেউ এসে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দিবে। এবার ওই ঘুম ভেঙে গেল, আর তার ঘুম আসতো না। সে ভয় থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে আবিদ ভাইকে ফোন করত। আবিদ যত গভীর ঘুমে থাকুক, ফোন তো তাকে ধরতেই হতো। আর ফোন ধরার সঙ্গে সঙ্গে মোহনীয় কণ্ঠে আবদার ভেসে আসতো, মাস্টার মশাই ভয় করছে, প্লিজ আসুন। আর আবিদ কখনো তার অ্যাঞ্জেলের অকুলতা উপেক্ষা করতে পারতো না। রাত যতই হোক ছুটে আসতো। তখন বোধহয় ভূত পেত, দেখতো না। শিকদার বাড়ির নিচের রাস্তায় দাঁড়িয়ে থাকতো সে, আর পরিণীতা বারান্দায় বসে একে অপরের দিকে তাকিয়ে ফোনে কথা বলতো। কখনো কখনো লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে তার মাস্টারমশাইয়ের কাছে চলে যেত। চোখে ভেসে ওঠে সেই সব দিনের কথা, স্মৃতি স্রোতে ভেসে দিল পরিণীতা। আবারও হু হু করে কেঁদে উঠল। আজ আর তার ভয় করছে না, একটুও না। সে ফোন বের করে ঝাপসা চোখে আবিদের নাম্বারে 512তম কল লাগালো। পরিণীতা এমনি ফোন করেছে, কারণ সে জানে আবিদ ফোন ধরবে না। এ আশায় সে করবে, ছেড়ে দিয়েছে। তবুও মন যেন মানে না। কিন্তু পরিণীতা সম্পূর্ণ অবাক করে দিয়ে আবিদ 512তম ফোনটি রিসিভ করে নিল। পরিণীতা কিছু বলার আগে ওপাশ থেকে শান্ত পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, কিছু বলবে পরিণীতা? পরিণীতা এত চেষ্টার পরও প্রিয় মানুষটি তার ফোন রিসিভ করেছে, এভাবে আনন্দে আত্মারা হলেও আবিদের কণ্ঠস্বরে আর কথা বলার ধরন শুনে তার গলাটা শুকিয়ে গেল। আবিদ আবারও শান্ত সুরে কঠিন কণ্ঠে বলল, কিছু বলার না থাকলে বারবার ফোন করো না পরিণীতা, অনেক রাত হয়েছে, এটা তোমার জন্য শুভনীয় নয়। সে ফোনটা কেটে দিল। দিতে নিলে পরিণীতা অনুরোধ সুরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মাস্টার মশাই, ফোন কাটবেন না, প্লিজ আমার সঙ্গে একটু কথা বলুন। বলতে বলতে মেয়েটা ফুঁপে ওঠে। পরিণীতার কান্না শুনে ধক করে জ্বলে ওঠে আবিদের হৃদয়। সে চোখ বন্ধ করে নিল, কান ধরে রাখা ফোনটি নামিয়ে নিয়ে মনে মনে বলল, কেন এত ছলনা অ্যাঞ্জেল, কেন? আমার মতো সাধারণ ছেলের সাথে তোমার এত কিসের শত্রুতা? কেন আমাকে একটু একটু করে মেরে ফেলছো? তুমি হারিয়ে গেলে নিঃস্ব আমি এমনিতেও মরে যাব। এমনিতেও ছলনা করে মারার প্রয়োজন হবে না অ্যাঞ্জেল, হবে না। সে আবারও ফোন কানের কাছে ধরল। পরিণীতা কান্না মিশ্রিত গলায় আবারও অনুরোধ করে বলছিল, প্লিজ একটু আসবেন, আমি আপনাকে একটুখানি দেখব, প্লিজ না করবেন না মাস্টার মশাই। আবিদ কিছু বলছিল না। পরিণীতা আবার অনুরোধের সুরে বলল, প্লিজ মাস্টার মশাই, এক্ষুনি আসবেন। আবারও অকুতি মিশ্রিত আবিদের হৃদয়ের ভিতরে আঘাত করলো। তার অ্যাঞ্জেল তাকে কেন বারবার এত অনুরোধ করছে? তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। কিছুক্ষণ আগে সে হাসপাতাল থেকে ফিরেছে, 2টো স্যালাইন দিতে হয়েছে। তবে জ্বর এখন কম। অনেকক্ষণ ধরে শুয়ে এপাশ ওপাশ করছিল, ঘুম আসছিল না। মনের ভেতর আগুন জ্বলেও কি আর ঘুম আসে? এরপর পরিণীতা একের পর এক ফোন করে যাচ্ছিল। আবিদ গভীর শ্বাস ফেলল। তারও খুব করে দেখতে ইচ্ছে করছে তার অ্যাঞ্জেলকে, খুব বেশি ইচ্ছে করছে। আর এই ইচ্ছেটা দমন করার সাধ্য যে খুব কঠিন। অবশেষে সে তার ইচ্ছেকে দমিয়ে রাখতে পারল না। তারপরে যদি তাকে শেষবার শেষ করে দিতেও চায়, তবেও আবিদের কোনো সমস্যা নেই। তার তো ছোট্ট করে বলল, আসছি বলে ফোনটা কেটে দিল। পরিণীতার চেহারা পূর্ব চন্দ্রেনে ঝিলিক দিয়ে উঠল। মাত্র একদিনের অবহেলা আর তার ছোট্ট দেহটা ব্যথায় জর্জরিত হয়েছিল। সে মনে মনে বলল, আপনাকে আজ আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তবে তার বেহামুর আবিদের জন্য কোনো রাগ নেই, নেই কোনো অভিযোগ। যা আছে তা শুধু অভিমান। আবিদকে একটুখানি স্নেহে আর তার অভিমানের পাহাড় যেন গলে পড়বে। পরিণীতা ঘর থেকে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। অভিমান থাকুক আর যাই থাকুক, এভাবে চোখ মুখ ফুলিয়ে মঞ্জুলিকা সেজে তার মাস্টার মশাইয়ের সামনে যাওয়া যায় না। তাই পাক্কা 5 মিনিট ধরে ঘষা মাজা শুরু করলো, মুখ ধুয়ে নিল। যে কোনো মতেই
মলিনতার রেস্ট রাখলো না। এত ঘষাঘষি করে ফর্সা মুখটা মুহূর্তে রক্তিম হয়ে উঠল। ওয়াশরুম থেকে বের হয়ে বেছে বেছে আবিদের পছন্দের পার্পল রঙের থ্রি পিসটা পরে নিল পরিণীতা। অতঃপর ছেড়ে দিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু এত ঘষে মেজে মুখ ধুয়েও কোনো পরিবর্তন দেখলো না। তাই হতাশ হলো। মুখটা এখনো কলা গাছের মতো ফুলে আছে, তবে এই ফোলা ফোলা মুখও অদ্ভুত আকর্ষণীয় ও মায়ার সাগর। সে আরো অতশত না ভেবে চোখে হালকা কাজল দিল, লালচে লালচে গোলাপি ঠোঁটে একটু লিপ বাম দিল, কপালে ছোট্ট একটা কালো টিপও পরলো। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো ভালোই লাগছে দেখতে। সে সাদা রঙের ওড়নাটা গলায় জড়িয়েছিল। এমন সময় ফোনটা বেজে ওঠে। পরিণীতা ছুটে গিয়ে ফোনটা হাতে নিয়ে তুললো। স্ক্রিনে মাস্টারমশাই নামটা দেখলেই তার মনটা খুশি হয়ে গেল। স্বস্ত হাতে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ক্লান্ত বৈশালী কণ্ঠ ভেসে এলো, কোথায় তুমি অ্যাঞ্জেল? বারান্দায় আসো। আবিদের কণ্ঠে সেই পরিচিত নামটা শুনে পরিণীতার হৃৎপিণ্ড ডিপ ডিপ করতে শুরু করে। লজ্জায় লাল হয়ে বলল, তুমি দাঁড়াও, এক্ষুনি আসছি। আবিদ শুধু ছোট করে বলল, হুঁ। পরিণীতা বারান্দার পর্দাটা একটু সরিয়ে সামনে উকি দিতেই চোখ স্থির হয়ে গেল। নিচে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দেখা যাচ্ছে একজন লম্বা গড়নের যুবক দাঁড়িয়ে আছে। পরিণীতা দেরি করে না, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার যে লুকিয়ে বেরোতে হবে উত্তেজনায় সে মেয়েটি ভুলেও গেল। সে যখন অসাবধানতায় ড্রয়িং রুম ক্রস করছিল তখনই একজোড়া দৃষ্টি তাকে ঠিকই দেখে নিল। কেউ একজন নিকল চোখে নীরবতা গমন করলো, সঙ্গে সঙ্গে তার কপালে বিরাট বিরাট ভাঁজ পড়লো। সে ভাবলো এত রাত এভাবে কোথায় যাচ্ছে। সেও স্বর্ণপর্ণে পিছু নিল পরিণীতা বাড়ির পেছনে দিয়ে দ্রুত পায়ে দৌড় লাগালো। পদ্মপুকুর পেরিয়ে শিকদার বাড়ির উঁচু পাঁচিল ডিঙিয়ে দাঁড়ালো, পেয়ারা গাছটা সাবধানে পা রাখলো। 2-3 মিনিটের মধ্যে সে পাঁচিল উঠেও পড়ল। আগের বার এখান থেকে পড়ে গিয়ে ভয়ঙ্কর ব্যথা পেয়েছিল, কিন্তু এখন তার মাস্টার মশাই আছে। তার দৃঢ় বিশ্বাস এবার সে কোনোভাবে ব্যথা পাবে না। সে চোখ বুক বুঝে আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দিল। পরিণীতা ভাবনা সত্যি হলো। সত্যি আগের বারের মতো পিছলে রাস্তায় পড়ে হাত পায়ে ব্যথা পায়নি। সে কার উষ্ণ বুকের উপর আছড়ে পড়ল। কেউ তার কোমর জড়িয়ে শূন্য ভাসিয়ে রেখেছে। সে গভীর অতিমাত্রায় গরম নিঃশ্বাস পরিণীতার গালের কাছে এসে আছড়ে পড়ল। কাটা দিয়ে উঠল পরিণীতার শরীর। সে আবিদকে কিছু বলার সুযোগ না দিয়ে ওভাবেই গলায় জড়িয়ে ধরল। প্রিয় নারীর পাশে আবিদের প্রাণটা ছটফটিয়ে উঠল। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কাপা কণ্ঠে বলল, কি করছে অ্যাঞ্জেল? কেউ দেখে নিবে। পরিণীতা সেসব কথা কানে ঢুকালো না। সে আবিদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আবিদের গলায় মুখ গুজে পড়ে রইল। প্রিয় পুরুষের স্পর্শে তার গত 30 ঘন্টার সকল যন্ত্রণা নিমেষেই ভুলিয়ে দিচ্ছে। সে জোরে একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, আপনি আমার সকল ব্যথার ঔষধ মাস্টার মশাই। আপনার এইটুকু দেখা, আপনার একটু স্পর্শ আমাকে কি পরিমাণ শান্তি দেয় আপনি জানেন না। জানলে তো কষ্ট দিতে পারতেন না। সে আবিদের বুকে মুখ গুজে প্রিয় দেহের গন্ধ নিজের শিরায় শিরায় টেনে নিচ্ছে। পরিণীতার এমন স্পর্শে আবিদের হাত পা কম্পন ধরে যায়। ভয়ঙ্কর সব অনুভূতি হচ্ছে তার। আবিদ মনে মনে বলল, তুমি আমাকে সত্যি খুন করতে এসেছো অ্যাঞ্জেল। তবে সে পরিণীতার মুখে কিছু বলল না। তাকে কোলে নিয়ে হাঁটা ধরলো পাশে চিকন ঘাসের রাস্তা দিয়ে। এ সকল দৃশ্য কেউ একজন দূরে থেকে আগুন চোখে দেখছিল। তার হাত মুষ্টিবদ্ধ হলো। সেও পুনরায় স্বর্ণপর্ণে পিছু নিল তাদের। আবিদের শরীরটা ভীষণ দুর্বল, তবুও তার এখন নিজেকে দুর্বল মনে হচ্ছে না। সে কোলে থাকা নারীটির দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি যে আমার সকল সুখের একমাত্র ঠিকানা অ্যাঞ্জেল। এত সুখ কেন তোমার মাঝে? কেবল তুমি পারো আমার জীবনের ভালোবাসা ফুলে সাজিয়ে জান্নাত বানিয়ে দিতে। আবার তুমি পারো আমাকে দুঃখের কাঁটায় জর্জরিত করে কষ্টের জাহান্নামে ছুঁড়ে ফেলতে। তুমিহীনা আমি একেবারে নিঃস্ব। তার যা শান্তি লাগছে তা হয়তো কোনোদিনও ভাষায় প্রকাশ করতে পারবে না। চাঁদনির রাতে নিশুতি পথঘাট সাক্ষী হলো দুটি মনে নীরব ভালোবাসার। সকল ভালোবাসা প্রকাশের জন্য বাক্য প্রয়োজন হয় না। কিছু ভালোবাসা নীরবেই সুন্দর। পরিণীতা চুপচাপ আবিদকে জড়িয়ে ধরে বুকের বাঁ পাশে মুখ গুজে ঘাপটি মেরে পড়ে আছে। মিনিট 15 পর তারা এক বিশাল শিমুল গাছের নিচে এসে পৌঁছালো।
পুরো গাছের নিচে সেজে গেছে ঢাল পড়া লাল শিমুল ফুলে। আবিদ পরিণীতাকে নামিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মন প্রাণ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল প্রিয়তমাকে। পরিণীতার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কপালে কি চিত বেঁকে যাওয়া টিপটা সোজা করে দিয়ে মনে মনে বলল, কি বিষাক্ত আসক্তি, বাহুডোরে আমায় বাঁধলে প্রিয়তমা। যেখান থেকে এক পা পিছে ফিরলে আমার সত্যি উপায় নেই। এখন আর তোমাকে না পেলে বা হারালে মৃত্যু ব্যতীত আর কোনো পথও আমার জন্য খোলা নেই। আমার সম্পূর্ণভাবে হৃদয় রোগী বানিয়ে দিয়েছ তুমি। হীনা নিঃস্ব হয়ে গিয়েছি আমি, আর পারি না। পরিণীতা আবিদের গভীর ভাবনায় ডুবে থাকা দেখে অবাক হলো। সে কিছুক্ষণ তার প্রিয় পুরুষের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, এত সুন্দর কেন আপনি মাস্টার মশাই? অতঃপর মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে লক্ষ্য করলো আবিদ দুহাতে ব্যান্ডেজ, চুলগুলো এলোমেলো, শ্যামবর্ণের সুদর্শন মুখে রাজ্যের মলিনতা, চশমার আড়ালে চোখ দুটো কেমন ঘোলাটে। তার মাস্টার মশাইয়ের এমন অবস্থা দেখে পরিণীতার ভালো লাগার ঘোর নিমিষে কেটে গেল। বুকের ভেতর আবারও যন্ত্রণার পাহাড় জেঁকে বসলো। সে আর কোনো দিকে না তাকিয়ে আবারও আবিদের বুকে ঝাঁপিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে আবিদের হাত দুটো ধরে বলল, কিভাবে এত ব্যথা পেয়েছেন মাস্টার মশাই? আর কিভাবে এত অসুস্থ হলেন? কেন এমন করলেন বলুন না মাস্টার মশাই। আবিদ অনিমেষ চোখে চেয়ে রইল তার অ্যাঞ্জেল এর ফুলো ফুলো চোখের পানে। সে মনে মনে বলল, সব তোমার জন্য অ্যাঞ্জেল। কিন্তু তুমি কেঁদেছিলে কেন? আমার ভীষণ মন কাটছে তোমার চেহারা দেখে। সামনে রমণীকে আঁকড়ে ধরতে মন এখনো তার কিছুতেই মানতে রাজি না। এমন ছলনা, এসব ছলনা, কিন্তু যা দেখেছে যা শুনেছে তাই বা কিসের মিথ্যে। সে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিচে অনিয়ন্ত্রিত যন্ত্রণার অনুভূতি গিলে ফেলার চেষ্টা করলো, কিন্তু পরিণীতার উপস্থিতি আর স্পর্শ তার চিন্তা চেতনা এলোমেলো করে দিয়েছে। তার মস্তিষ্ক বলছে, মেয়েটা নিজে থেকে দূরে সরিয়ে দে। সে তাকে ভালোবাসে না, কিন্তু মন তাকে তীব্রভাবে বাধা দিচ্ছে। সে না সরিয়ে ধীরে বলল, কেন রেখেছিলে অ্যাঞ্জেল? পরিণীতা আবিদের বুক থেকে মাথা তুলল, তার চোখের দিকে তাকিয়ে হেসকে তুলে বলল, আপনি কেন আমাকে ভুল বুঝছেন মাস্টার মশাই? আমি কি করেছি? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কেন এত যন্ত্রণা দিচ্ছেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আবির তাকিয়ে আছে পরিণীতার চোখের দিকে, ওই চোখে যে মিথ্যা দেখতে পাচ্ছে না। তবে যা শুনেছে তার সবটাও কি মিথ্যা? তবে কি কেউ মিথ্যা বলবে? আবিদ ভুরু কুঁচকে বলল। সে পরিণীতাকে নিজের থেকে সরাতে সরাতে মলিন কণ্ঠে বলল, প্লিজ অ্যাঞ্জেল, এভাবে পরপুরুষকে জড়িয়ে ধরবে না। তুমি পবিত্র, তোমার গায়ে কলঙ্ক লেগে যেতে পারে। পরিণীতার কথা আটকে গেল। আবিদ একইভাবে দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমি কে? বলো, কে হই তোমার? এমন কথায় পরিণীতা হতভম্ব হলো। সে অবাক কণ্ঠে বলল, আপনি কি সব বলছেন? আপনি পরপুরুষ? সে আবার পুনরায় জিজ্ঞেস করলো, বলো এঞ্জেল, কে হই আমি তোমার? পরিণীতা অশ্রু সজল চোখে তাকিয়ে আছে। আবিদ কিছুটা ধমকে সরে বলে, তুমি কোন ভরসা এত রাতে বাড়ি থেকে বের হলে? তুমি এক যুবতী মেয়ে, যে কোনো পুরুষ থেকেই তুমি ভয়ঙ্কর বিপদে পড়তে পারো। সেখানে আমি তো সম্পূর্ণ বাইরের ব্যক্তি। পরিণীতা কিছুক্ষণ আবিদের কথাগুলো শুনে মন দিয়ে শুনলো। অতঃপর মৃদু হেসে আবিদের দু হাতের তালুতে পেছনের দিকে সাদা ব্যান্ডেজে পরপর চুমুখে আবার আবিদকে জড়িয়ে ধরলো। আবিদ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠনালী কেঁপে উঠলো, থেমে গেল তার প্রশ্নবাণ। পরিণীতা আবিদের টি শার্ট পেছনটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে আবিদের কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলল, আপনি আমাকে জানতে চান? আপনি আমার সব, আমার বেঁচে থাকার কারণ আপনি, আমার মরে যাওয়ার কারণও আপনি, আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ আপনি, আমার সুখ দুঃখ সকল কিছু আপনি, আমার রুহের সেই অংশ যাকে আমি থেকে আলাদা করলে চিরতরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আপনি ব্যথিত হলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, যার অর্থ আপনি আমার অক্সিজেন। আমি আপনার সুখের কল্পনা, যাতে আমি বাস্তবতার রং তুলিতে আঁকতে চাই। কোনোদিনও যদি আপনি হারিয়ে যান, তবে সেই দিন এই অনুসজ্জা শিকদার পরিণীতা চিরতরে হারিয়ে যাবে। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু আপনার হাত ধরে বাকিটা জীবন অতি সাধারণভাবে কাটিয়ে দিতে চাই, যেখানে আপনি পাশে থাকবেন, একটু কষ্ট হলে ভালোবাসে সব পুষিয়ে দিবেন। আমি আপনার সঙ্গে একটা অতি সাধারণ জীবন কাটাতে চাই। আমার ব্যর্থ বিত্ত ধন সম্পদ কোনো কিছুর প্রয়োজন নেই। আমি শুধু আপনার হাত ধরে আপনার সংসার করতে চাই, আপনার সন্তানের মা হতে চাই। শুনতে পাচ্ছেন? আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তাই সবার
দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারলেও আপনার দেওয়া কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না বলে নিবিড়ভাবে আবিদকে জড়িয়ে ধরল পরিণীতা। আবিদ সম্পূর্ণ থমকে গেছে, সে সম্পূর্ণ বাকরুদ্ধ। সে জানতো পরিণীতা তাকে ভালোবাসে, তাই বলে এতটা। তার ঠোঁট ফুলে ওঠে প্রশস্তি আর হাসি। তার মনের সকল দ্বিধা সংশয় মুছে যায় নিমেষেই। রইল তার সন্দেহের অবকাশ। সে বুঝতে পারছে তার অ্যাঞ্জেল কেবল তারই। তার অ্যাঞ্জেল তাকে এত ভালোবাসে এই সন্দেহ না করলে কোনোদিনও জানতেই পারতো না। সে নিজের সর্বশক্তি দিয়ে গভীর ভালোবাসে নিজের বুকে পরীকে মিশিয়ে নেয়। এই পরীটা কেবল তার। যদি কখনো মৃত্যু আসে আর তার অ্যাঞ্জেল যদি তার হাত ধরে থাকে, তবে সে মৃত্যুকেও হাসি মুখে কবুল করবে। পরিণীতা মাথায় চুলে গভীর ভালোবাসার পরশ ভুলিয়ে দিল আবিদ। দুহাতে পরিণীতার মুখশ্রী তুলে পরপর কয়েকবার গালে কপালে ভেজাধারী চোখের পল্লব ঠোঁট থেকে ছুঁয়ে দিল আবিদ। তার নিঃশ্বাসের উষ্ণতা পরিণীতা হারিয়ে গেল সুখের জগতে। জাপটে ধরা অভিমান কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন এত কষ্ট দিয়েছেন মাস্টার মশাই? আবিদ পরিণীতাকে জড়িয়ে ধরে গভীর নিঃশ্বাস ফেলেই বলল, আর দেব না। পরিণীতা এইটুকুই উত্তরই যথেষ্ট ছিল। সে আর কোনো প্রশ্ন করল না। আবিদ আরো শক্ত করে জড়িয়ে নিল পরিণীতাকে। পুরো 3 দিন পর আপনি কোলে নিলেন মাস্টার মশাই? আবিদ হাসলো, বুড়ো কোচকে বলল, তাই? পরিণীতা আগের মতোই মাথা নাড়ল। আবিদ দুষ্টে এসে বলল, তাহলে একটু আগে ম্যাডাম কি হওয়ার হাওয়ায় ভেসে এসেছে? পরিণীতা এভাবে উত্তর দিল, তখন কষ্টে ছিলাম, আপনাকে অনুভব করতে পারিনি, এখন কোলে নিন। আবিদ আবারও হাসলো, কোলে তুলে নিল। কোলে চড়ে হলে ওজন কমাতে হবে, তুমি যা ভারী, আমার হাত খুলে চলে আসবে। পরিণীতা রেগে গেল। আবিদের বুকে মাথা ঘষে বলল, নেন তাড়াতাড়ি, না হলে কিন্তু এখনই কামড় দিব। আবিদ পরিণীতার কথা শেষ হওয়ার আগেই তাকে কোলে তুলে নিল। পরিণীতা এখন নিজেকে সত্যিকারের পরি মনে হচ্ছে। সে আবিদের গলা জড়িয়ে ধরে আবিদের কপালে গভীর চুমু খেলো। চোখ বন্ধ করে নিল আবিদ। পরিণীতা দুহাতে আবিদের মাথা এলালো, চুলগুলো গুছিয়ে দিল কানের পিঠে। ফিসফিসিয়ে বলল, একটা কথা চিরদিন মনে রাখবে, পৃথিবী পরিবর্তনশীল, মানুষও পরিবর্তনশীল, জাগতিক যা কিছু আছে সবই পরিবর্তনশীল। তবে যা পরিবর্তন নয় তা হলো আপনার অ্যাঞ্জেল, আপনার প্রতি ভালোবাসা চিরন্তন, নিঃশেষ, অবরব্ধি। আর আপনি আমাকে আমার হয়ে থাকবেন, ভালোবাসবেন মাস্টার মশাই। আবিদের কলিজা ঠান্ডা হয়ে গেল। সে পরিণীতার নরম গালে মসৃণ ভাবে ঘষে দিল, কেমন ভালোবাসে সে সব সময় বলে দেবে। পরিণীতা মুখ কুঁচকে বিড়বিড় করলো, আন্টোমান্টিক নিরামিষ বেটা কোথাকার। কেমন ভালোবাসো তা সময় বলে দিবে, বলল আবিদ। পরিণীতা মুখ কুচকালো, বিড়বিড় করলো, আন্টোমান্টিক। আবিদ ঠোঁট কামড়ে হাসলো, আনরোমান্টিক নিরামিষ তোমার জন্য ঠিক আছে, তুমি ছোট মানুষ। আমি রোমান্টিক কিনা প্রমাণ দিতে গেলে তুমি সহ্য করতে পারবে না অ্যাঞ্জেল। আমি ধরলে তুমি কিন্তু ছাড়বো না। পরিণীতা লজ্জা পেয়ে গেল। তার গালে হাত রেখে রক্তিমাভা টের পেল, সাবিদের বুকে মুখ গুজিয়ে ফেলল। আবিদ পরিণীতার মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবলো, কি জানি আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছেন। অ্যাঞ্জেল, আবেগ কল্পনা দূরে সরিয়ে বাস্তবিক অর্থে ভাবতে গেলে, তুমি কি সত্যি কোনোদিন আমার হবে? সত্যিকার অর্থে তুমি তো আমার জন্য সেই দূর আকাশের চাঁদ, যাকে প্রাণ ভরে দেখার অধিকার থাকলেও ছুঁয়ে দেখার সামর্থ্য আমার নেই। আমার মতো দরিদ্র ব্রাহ্মণরা আকাশের চাঁদকে পাওয়ার জন্য স্বপ্ন বুনতে পারে, আশা বুকে বাঁধতেও পারে, চাঁদের আলোর মতো গায়ে মাখতে পারে, কিন্তু চাইলে কি সেই চাঁদের আলো ধরতে পারে? চাঁদ কি সত্যি তাদের কুঁড়ে ঘরে নিয়ে আসতে পারে? তুমি কি আমার জন্য আজীবন সেই দূরাকাশের চাঁদই হয়ে যাবে? অ্যাঞ্জেল, তুমি কি হবে না আমার একান্ত? ওই শিকদাররা কি এত সহজে সব মেনে নিবে? এত বছরেও তুমি তাদের চিনতে পারোনি? এসব ভাবতে ভাবতে আবিদ পরিণীতার চলে চুমু খেলো। তাদের এই মান অভিমান, স্নেহ, ভালোবাসা দেখে নিজুম রাত্রিও যেন লজ্জা পেল। ভালোবাসা আদর কেটে গেল আরো 2 ঘন্টা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আবিদ পরিণীতাকে ডাকলো, অ্যাঞ্জেল। পরিণীতা আবিদের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আবিদ 2-3 বার ডাকলো, কিন্তু পরিণীতা নড়ে চড়ে ঘুমিয়ে গেল। আবিদ তার মুখের দিকে তাকিয়ে হাসলো, তারপর কোলে তুলে নিয়ে হাঁটা ধুলো শিকদার বাড়ির দিকে। পুরানো জায়গায় ফিরে এসে আবারও পরিণীতাকে ডাকলো। পরিণীতা এবারও জাগলো না। আবিদ ভুরু কুচকে তাকালো, ছোট্টাচ্ছে তোমার ঘুম, বলে পরিণীতা গলায় মুখ গুজে দিল। সেকেন্ড 2-এর পর পরিণীতা ধরফড়ে উঠলো, তার শাশুল কাঁপছে, গা শিরশির করছে, গলায় খোঁচা খোঁচা দাড়ির উষ্ণ অনুভব। নরম পাশ পেতেই লাফিয়ে উঠেছে। তার ঘুম পুরোপুরি ছুটে গেছে। সে জেগে দেখলো তার মাস্টারমশাই তার গলায় মুখ গুজে দিয়েছে। আঁতকে উঠলো সে। এই মুহূর্তে পড়ে তার হাত পায়ের তালু শিরশির করছে। অদ্ভুত এক অনুভূতি তার শরীরের সকল স্নায়ু আবেশ করে দিচ্ছে। শরীরের সকল রক্ত যেন চলছেই না।
কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই সে আবিদের চুল খামচে ধরে, অনুনয় সুরে বলে, মাস্টারমশাই প্লিজ ছাড়ুন। কিন্তু আবিদ ছাড়ল না। তার পরিণীতাকে জাগানোর উদ্দেশ্য হলেও সে এখন প্রিয়নারীর গভীরে স্পর্শে গন্ধে নিজেকে সংযম হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে তার মস্তিষ্কের সবকিছু এলোমেলো লাগছে। পরিণীতা ছটফটে উঠল, আবিদের মাথা তুলে আবারও শক্ত মুঠো ধরে নিল। মাস্টারমশাই প্লিজ। পরিণীতার কণ্ঠে মাদকতার ছোঁয়া, যা আর বেশি নেশা ধরিয়ে দিচ্ছে আবিদের কণ্ঠে। সে পরিণীতাকে কোলে থেকে নামিয়ে দিল। গাঢ় বাদামি রঙের চোখের দিকে মাতাল দৃষ্টিতে তাকালো। পরিণীতার সারা শরীর থরথর করে কাঁপছে। তার সঙ্গে তাল মিলিয়ে কাঁপছে তার অতীব আকর্ষণীয় লালচে গোলাপি ঠোঁট যুগল। আবিদ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চোখে পলক পড়ার আগে সে পরিণীতার কোমর শক্ত করে চেপে ধরল, নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে রাখলো তার পিঠে, আরেক হাত পরিণীতার মাথার পেছনে রেখে তীব্র বেগে আঁকড়ে ধরল কোমল যুগল। আবিদের ঠোঁট স্পর্শ পেতেই পরিণীতা রক্তিম যেন হীন হয়ে গেল। শরীরের ভেতর দৌড়ে বেড়াতে লাগলো অপরিচিত এক অদ্ভুত অনুভূতি, যা এর আগে সে কখনো অনুভব করতে পারেনি। তবে অনুভূতিগুলো ছিল বড্ড বেপরোয়া, যেন এক্ষুনি পরিণীতাকে শেষ করে দিবে। পরিণীতা আবিদের টি শার্ট খামচে ধরে, আবারও নেশালো চড়ে যায়, যেন হৃদস্পন্দন যেন হৃদয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মনে হচ্ছে সে মুহূর্তে হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসবে। সারা শরীর তীব্র ভূমিকম্পে ন্যায় কাঁপছে। আবিদের এই উন্মাদনা মাতাল করার ছোঁয়া পরিণীতাকে পাগল করে দিচ্ছে। আড়ালে থাকা সেই ব্যক্তি সকল কর্মকাণ্ড শুরু হওয়া থেকে শেষ করে শেষ পর্যন্ত সেই ব্যক্তি সকল কর্মকাণ্ডগুলো শুরু হওয়ার আগেই সরে গিয়েছিল। তাই এসব আর তার দেখা হলো না। হয়তো তার দেখা উচিতও নয়। প্রায় 5 মিনিট পর পরিণীতা আবারও ছটফটে উঠল। তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে। আবারও আবিদকে খামচি দিয়ে ধরে। আর 1 মিনিট পর অবশেষে আবিদ ওকে ছেড়ে দিল। পরিণীতা হা করে নিঃশ্বাস নিল। তার অবস্থা দেখার মতো। আবিদ জহুরীর চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, অতঃপর পুনরায় পরিণীতাকে কাছে টেনে নিল। তার ঠোঁটের স্পর্শ প্রচণ্ড বেপরোয়া, এদিক ওদিক ছুঁয়ে যাচ্ছে। পরিণীতার মনে হলো সে হয়তো এক্ষুনি এখানে জ্ঞান হারাবে। কিছুক্ষণ পর পরিণীতা আবিদের বুকে মুখ লুকিয়ে হাঁপাতে লাগলো। গাল দুটো লাল হয়ে গেছে পাকা টমেটোর মতো, কিন্তু আবিদের নেশা কাটছে না। সে পরিণীতার কানের কাছে মুখ নিয়ে গভীর নেশাময় কণ্ঠে বলল, জান, আমি আন্ডোমান্টিক বলেছিলে, দেখলে তো ভালোবাসার মাত্রা একটু বেশি হলে তুমি নিতে পারো না। এখনই ছটফট করলে। তোমাকে কি ভালোবাসা দেওয়া সম্ভব? তাই বলছি, এখনো তুমি ছোট, আগে বড় হও, তারপরে ভালোবাসা সহ্য করতে শিখো। পরিণীতা লজ্জায় চোখ নামিয়ে অধৈর্য কণ্ঠে বলল, চুপ করুন। আবির ঠোঁট কামড়ে হাসলো। গভীর শ্বাস ছেড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। অতঃপর বলল, তুমি এত নরম কেন জান? বিশ্বাস করো, কিভাবে জানো সামলে রেখেছি নিজেকে। পরিণীতার মনে হলো এবার হয়তো লজ্জায় সত্যি মারা যাবে সে। এই মানুষটা এরকম রূপে সে আগে কখনো ভাবেনি। এখন মানুষটাকে দেখে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল অবাক হওয়ার কথা। কি অদ্ভুত ভয়ঙ্কর সব অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদি এসব অভ্যাস হয়ে যায় তাহলে তখন কি হবে? তখন আমি এসব চাইবই বা কিভাবে? আদিব পরিণীতা লাল লাল গালের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সামনে এভাবে লজ্জা পেও না অ্যাঞ্জেল, বিশ্বাস করো তোমাকে খেয়ে ফেলবো এমন লজ্জা পেলে। সে পরিণীতার গালে হাত রেখে বলল, যাও, সকাল হয়ে যাচ্ছে। পরিণীর মুখটা ছোট্ট হয়ে গেল। সে আবিদের বুকে মাথা রেখে বলল, আরেকটু থাকি। আবিদ ঠোঁটে হালকা চুমু খেলো। দুষ্টসে বলল, কেন? আবিদের বলার ভঙ্গি দেখে পরিণীতা লজ্জা পেল। আবিদ হাসতে হাসতে তার কপালে গভীর চুমু খেয়ে মৃদুস্বরে বলল, শোনো অ্যাঞ্জেল, তোমাকে এই আদর আমি দিতে চাইনি, কিন্তু ভালোবাসার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে নিজেকে ধরে রাখতে পারিনি। পরিণীতা প্রাচীর পেরিয়ে ওপরে উঠছে, তবে এর থেকে বেশি তুমি পাবে না। এমনি একটুও না। যখনই যখনই ভালোবাসা বেশি হয়ে যাবে তখন তখনই একটু আদর পাবে। পরিণীতা মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। আবির তার গাল টেনে দিল। আমার জন্য আমার অ্যাঞ্জেলের উপস্থিতি যথেষ্ট। পরিণীতা মুগ্ধ চোখে তাকিয়ে হাসল। আবিদ পুনরায় তাকে পাঁচিলে তুলে দিল, সাবধানে যাবে। পরে পরে যদি পড়ো তাহলে। পরিণীতা আবিদের তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে আবিদের গালে একটা চুমু খেয়ে বলল, আপনি আছেন না, ভালোবাসা দিয়ে সব ঠিক করে দিবেন। এরপর আর কোনো কিছু বলার সুযোগ দিল না, নেমে গেল। আবিদের ঠোঁটে পূর্ণ হাসি, কিন্তু তার মনের ভেতর দোটানা চাল। সে ভুল বুঝে নিজেকে, নিজের ভালোবাসাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এই ভুল বোঝাবুঝি কারো ইচ্ছাকৃত সৃষ্টি, এটা তার বিচক্ষণ মস্তিষ্ক বুঝলো। তবে একটা প্রশ্ন থেকে গেল। সে মনে মনে বলল, আমাদের বিষয়টা কি বিশেষ কেউ জানে, যার জানা উচিত নয়? অটোমেটিক তার ভুরু কুঁচকে গেল। তবে এখন সব ভাবনার অবসান
এইখানেই বুকের যন্ত্রণা থেকে গত দুরাত ঘুমাতে পারেনি, যন্ত্রণার জায়গায় এখন আরাম পেয়েছে, তাই এখন ভীষণ ঘুম পাচ্ছে। আজ থেকে আবার জব শুরু, তাই এখন ঘুমানো খুব প্রয়োজন। সে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। সে জানে এই তীব্র প্রণয়ের ভবিষ্যৎ কি। সকাল 8:45। শিকদার বাড়ির নিয়ম অনুযায়ী 1 ঘন্টা পর সবাই অফিস এবং কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এই সময়টা শিকদারদের সকলের ব্যস্ততায় পার হয়। 3 গিন্নি নাস্তা বানাচ্ছে আর অনুশ্রী বেগম ছেলে মেয়েদের ঘুম ভাঙাতে ব্যস্ত। শিকদার বাড়ির নবাবে ঘুম দিচ্ছে, ঘুম যেন ভাঙে না। কানের কাছে প্রতিদিন 1 ঘন্টা ধরে ড্রাম বাজাতে হবে, তারপর তাদের ঘুম ভাঙবে। কোহেলিকা সোফার উপর আছু হয়ে ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে হয়তো অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই এখন ঘুমাচ্ছে। পনেরো ঠিক 2 মিনিট আগে বাড়ি ফিরেছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল, সূক্ষ্ম ঠোঁট, সুদর্শন মুখটায় রাজ্যের মলিনতা। সারা রাত কোথায় ছিল কে জানে। সে ঘরে ঢুকে চোখে গেল সোফার দিকে, কিন্তু 1 সেকেন্ডের জন্য সে এদিক ওদিক দেখলো না। ওয়ার্ডরোব খুলে ফর্মাল শার্ট প্যান্ট নিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। আজ এসকে গ্রুপের জন্য বিশেষ একটা দিন। আজ ডিকে গ্রুপের সাথে পুরাতন 5 বছরের নতুন কন্ট্রাক্ট সাইন হবে। ডিকে গ্রুপের মালিক সাদমান শিকদার এবং বিশেষ শুভাকাঙ্ক্ষী শিকদার পরিবারের সকলকে উন্নতির পেছনে 80% অবদান। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে শরীরে পড়তেই প্রণয়ের শীতল জলরশ্মি যেন শরীর ছেয়ে গেল। মনে পড়ল কিছু ব্যথা, সেই শীতল রশ্মি যেন তার দেহের বিষাক্ত কাটার মধ্যে পড়ছে। মনে তীব্র দাবানলের সৃষ্টি হলো, যা সহ্য করতে পারল না প্রণয়, কিছুতেই না। সে গভীর নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, তার চোখ দৃষ্টিপাতে ভেসে আসলো অবাচিন্ত স্মৃতি। সে সাথে সাথেই চোখ বন্ধ হয়ে আসতে লাগলো তার। এই মুহূর্তে তার কিছুটা মানসিক শান্তি দরকার, না হলে সে একদম দম বন্ধ হয়ে মরে যাবে। সে ঠিক করলো এই বিষয়ে সুদের সঙ্গে কথা বলবে। অনেকক্ষণ চেষ্টার পর নিজেকে বোঝাতে সক্ষম হলো সে। নিজের মনকে শান্ত করতে চেষ্টা করলো। মনে হতে পারে আমি ভুল ভাবছি, আমি যথাযথ আমার রক্তে যাবার উপর মিথ্যা সন্দেহ করছি। আমার রক্তজবা এমন কিছুই করতে পারে না। আমি তো জানি আমার রক্তজবা শুধু আমাকে ভালোবাসে। সুদের সাথে আমার রক্তজবার কিছু হয়নি, হতে পারে না। হয়তো ওটা শুদ্ধর গায়ের গন্ধ নয়, আমার বোঝার ভুল। হয়তো অন্য কিছু, হ্যাঁ নিশ্চয়ই অন্য কিছু হবে। এভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ফলে সত্যি মনটা একটু শান্ত হলো, কিন্তু মানসিকভাবে স্বস্তি কিছুতেই মিলল না তার। এই ভাবনা মাথায় আসতে তার ততটা খারাপ লাগছে। সে দ্রুত গোসল করে নিল। প্রিয়তা গোসল সেরে একটা গাঢ় লাল রঙের পাতলা জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে। গা ভিজে থাকার দরুন শাড়িটা শরীরের সাথে এঁটে সেটে আছে। তার ফর্সা দেহের উজ্জ্বলতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গালে গলায় পিঠে জলের কোনা কোনা বিন্দু বিন্দু মুক্তদানার মতো চিকচিক করছে। পদ্মলাল ঠোঁটটো রক্তিম, আকর্ষণীয়, হাঁটু অব্দি ভেজা চুল খোলা, যা থেকে টপটপ করে পানি পড়ছে। তার হাতে সোনালি দুটো করে 4টা বড় বড় বালা, ঠোঁটের কোণে এক ফালি মোহিনী হাসি। উফ, পুরো নতুন বউয়ের ভাব। তার সর্বাঙ্গে চোখ ঝলসানো রূপ। সে ধীর পায়ে হেঁটে বিছানা থেকে পাশে গিয়ে বসলো। শুদ্ধ খালি গায়ে উপর হয়ে ঘুমিয়ে আছে, ফর্সা পিঠে এখনো ভালোবাসার চিহ্ন। প্রিয়তা শুদ্ধের দিকে তাকিয়ে হাসলো। তার নরম হাতে শুদ্ধের সিল্কি চুলগুলো এলোমেলো করে দিয়ে কানের কাছে মুখে এনে মোহিনী কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন। শুদ্ধ একটু নড়ে চড়ে উঠলো, তারপর সোজা হয়ে শুয়ে আবারও ঘুমিয়ে পড়লো। হাসলো প্রিয়তা। এবার সে হেসে শুদ্ধের কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর ডাকলো, উঠবেন না? হাসপাতালে যেতে হবে তো। প্রিয়তার ভেজা চুলের পানি শুদ্ধের বুকের ওপর পড়তে শুদ্ধ একটু টানে প্রিয়তাকে নিজের বুকে ফেলে দিল, বুকে মুখ ডুবে দিল। আই নিড ইউ সুইটহার্ট, আই ওয়ান্ট সেকেন্ড, আই ওয়ান্ট টু ইউ ডিপেন্ডলি। প্রিয়তা ছটফটে উঠলো, ছাড়ুন প্লিজ। শুদ্ধ বিরক্ত হলো, নাক গলায় ডুবিয়ে দিয়ে বলল, ডিস্টার্ব করো না বউ, ভালোবাসা যেহেতু দিবেই তবে একটু ঘুমাতেও দাও, বলে প্রিয়তার গালে হালকা কামড় দিল। প্রিয়তা আবার ছটফট করে উঠল।